ইদানিং রাতের আচার-আচরণে অনেকটাই পরিবর্তন দেখা যায়। বৃষ্টির সাথেও আগের মতো অস্বাভাবিক আচরণ করে না সে। স্ত্রীর অধিকার না দিলেও আচরণটা ঠিকঠাকই করে বৃষ্টির সাথে। এটা কি বৃষ্টির প্রতি তার কর্তব্য পালন করা? নাকি একটু সহানুভূতি? নাকি বৃষ্টির প্রতি তার ধীরে ধীরে ভালোবাসা জন্ম নেয়া? এটা যেন একটা অজানা প্রশ্ন। সন্ধ্যার পর সোফায় বসে বসে টিভি দেখছে বৃষ্টি। বাইরে গাড়ির হর্ন শুনতে পায় সে। বুঝতেই পারছে রাত এসেছে। ঘরে প্রবেশ করতেই দেখে রাতের হাতে ভারী কিছু, যা হাতে করে ঘরে নিয়ে আসছে সে। পেপার দিয়ে মোড়ানোর কারণে বোঝা যাচ্ছে না ওটা। ওগুলো রুমের একপাশে রেখে হাত থেকে ঘড়ি খুলছে রাত। বৃষ্টি পেছন থেকে বলে ওঠে, এগুলো কি? অফিসের কিছু কাগজ। ও। তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় রাত। দেখার আগ্রহ জন্মালেও অফিসের কাগজপত্র শুনে আর গুরুত্ব দিল না বৃষ্টি। মায়ের ডাক আসতেই নিচে চলে গেল সে। রাতে খাবার খেয়ে ব্যালকনিতে বসে আছে বৃষ্টি। এই থমথমে পরিবেশের জ্যোৎস্না দেখাও আলাদা একটা তৃপ্তিময়। হাতে দুটো কফির মগ নিয়ে বৃষ্টির পাশে এসে দাঁড়ালো রাত। বৃষ্টির পাশে বসে একটা কফির মগ বাড়িয়ে দেয় তার দিকে। নাও কফি। হুম, ইচ্ছে করছে না। নাও নাও, ভালো লাগবে। আমি নিজ হাতে বানিয়েছি। খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আপনি বানিয়েছেন? বাহ, তাহলে তো খেয়েই দেখতে হয়। রাত কফির মগে চুমুক দিয়ে বলে ওঠে, আমার কফির প্রশংসা করবে নাকি অপমান করবে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, কেমন হয়েছে বলো। জঘন্য। ওটা খারাপ হলে আমারটা ট্রাই করতে পারো। এটা ভালো হয়েছে। না থাক, এমনি দুষ্টুমি করছিলাম। খুব ভালো কফি বানান আপনি। একটু মৃদু হাসি দিয়ে কফির মগে চুমুক দেয় দুজনেই। তোমার না সামনে ইয়ার ফাইনাল? বৃষ্টি মাথা নিচু করে বলে ওঠে, হুম। হুম হুম করলে কি হবে? পরীক্ষার জন্য তো প্রস্তুতিও থাকতে হয়। বৃষ্টি একটা নিঃশ্বাস ফেলে বলে, আহার প্রস্তুতি? 1.5 মাস ধরে কলেজের সাথে কোনো যোগাযোগ নেই। বই খাতার সাথে নেই কোনো সম্পর্ক। আগামীকাল থেকে তুমি আবার কলেজে যাচ্ছ। তোমার সাথে কলেজে গিয়ে আমি স্যারদের বুঝিয়ে বলবো। বৃষ্টি খুশিতে হকচকিয়ে বলে ওঠে, সত্যি? হুম। তাহলে কাল বাড়ি গিয়ে বইগুলো সব নিয়ে আসবো। সেই সাথে বাবা মাকেও দেখে আসা হবে। যাবেন? এখন তুমি ওই বাড়িতে গিয়ে বই নিয়ে আসবে আর পরে বলবে নিজের বউয়ের পড়াশোনার জন্য বউ যৌতুক নিছি। কি? বই নিয়ে আসার সাথে যৌতুকের কি সম্পর্ক? আর আমি ওসব বলবো কেন? মেয়েদেরই একটা সমস্যা, ঝগড়ার সময় কোনো কিছু নিয়ে খোঁটা দেয়া। বলতে গেলে এটা তাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দেখেন, সবাই এক নয়। আর আপনি ডিরেক্টলি মেয়ে জাতিকে এভাবে অপমান করতে পারেন না। ছেলেরা মেয়েদের ব্যাপারে সত্যিটা বললেই ওটা অপমান হয়ে যায়, তাই না? আপনার মতো পাগলের সাথে ঝগড়া করার মুড নেই আমার। তাছাড়া বই না আনলে পড়বো কি? রাত বৃষ্টির হাত ধরে নিয়ে চলে যায় রুমে। বিছানায় বসিয়ে তখন নিয়ে আসা ওই পেপার মোড়ানো জিনিসটা নিয়ে আসে তার সামনে। এটা খুলে দেখো সব ঠিকঠাক আছে তো? বৃষ্টি ওটা খুলে দেখে তার প্রয়োজনীয় সব বই নিয়ে এসেছে রাত। তার মানে আপনি তখন বই নিয়ে এসেছেন? হুম। তোমার বইয়ের সম্পূর্ণ সেটই আছে। কাল থেকে আবার স্টাডির সাথে সুসম্পর্ক গড়ে তুলবে। এই বাড়ির বউ হয়ে মাঝ পথে পড়াশোনা বন্ধ করে দেওয়া, এটা আমি চাই না। কাল থেকে আবার কলেজে যাবে বৃষ্টি। ভেবেছিল এই বাড়িতে এসে তার পড়াশোনাটাই অফ হয়ে গেছে। কখনো বলার সাহস পায়নি রাতকে। যতটা খারাপ ভেবেছে অতটাও খারাপ নয় লোকটা। এখন তার বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আপনি খুব ভালো। পরদিন কলেজে গিয়ে সব কিছু ঠিকঠাক করে নেয় রাত। ছুটি শেষে বৃষ্টিকে নিয়ে বাড়ি ফিরছিল রাত। হঠাৎ বৃষ্টি হাত নাচিয়ে বলতে থাকে, এই গাড়ি থামান, গাড়ি থামান। গাড়ি থামিয়ে রাগী লুক নিয়ে বলে ওঠে, কি হলো, বানরের মতো এমন লাফাচ্ছ কেন? ওই যে দেখেন, ফুলগুলো কি সুন্দর। আমাকে দুটো এনে দিন না। বন্যরা বনে যেমন সুন্দর, শিশুরা যেমন মাতৃকোলে, তেমনি পুষ্প সবসময় গাছেই সুন্দর। মানুষের হাতে সুন্দর লাগে মাত্র কয়েক মিনিট, তারপর ঠিকই সে ছুঁড়ে ফেলে দেয় সেগুলো। এগুলো এখন গাছে থাকায় তুমি যেমন সৌন্দর্যটা উপভোগ করছো, এখন যদি ছিঁড়ে ফেলো তাহলে অন্যরা কি আর সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবে? আমি অত কিছু বুঝি না। আমাকে একটা হলেও এনে দিন। আর আমি প্রিয় মানুষের কাছ থেকে কিছু পেলে সেটা ফেলে দেই না, যত্ন করে রেখে দেই। রাত কিছুক্ষণ বৃষ্টির দিকে দৃষ্টি স্থির রেখে গাড়ি থেকে নেমে ওই ফুল গাছগুলোর কাছে চলে গেল। জানালা দিয়ে মাথা বের করে রাতের দিকে তাকিয়ে একটা হাসি দেয় বৃষ্টি। ফুল নিয়ে ফেরার পথে একটা ছেলে গাড়ি থেকে নেমে বন্ধু বন্ধু বলে জড়িয়ে ধরে রাতকে। আরে দোস্ত,
কত বছর পর দেখা, কেমন আছিস? ওদের কথোপকথনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বৃষ্টি। গাড়ি থেকে নেমে তাদের কাছে যায় সে। রাতের বন্ধু রাফিকে দেখিয়ে রাত বলে ওঠে, আমার কলেজ ফ্রেন্ড রাফি বাহিরে থাকে, আজ 4 বছর পর দেশে ফিরেছে। বৃষ্টি হাই বলে হাত বাড়িয়ে একটা মুচকি হাসি দেয়। রাফিও হাত বাড়িয়ে বলে ওঠে, নাইস টু মিট ইউ। রাতের দিকে তাকিয়ে হাত ছেড়ে দেয় বৃষ্টি। একটা রাগী লুক দেখতে পায় রাতের চোখে। রাফি রাতকে বলে ওঠে, কি হয় তোর? বৃষ্টি একটু উৎসাহের দৃষ্টিতে তাকায় রাতের দিকে। রাত আজ তাকে কি বলে সম্বোধন করবে এটা দেখার জন্য অস্থির হয়ে আছে সে। রাত একবার বৃষ্টির দিকে তাকিয়ে বলে ওঠে, আমার কাজিন বৃষ্টি। ও, নিমিষে মুখটা গোমড়া হয়ে যায় বৃষ্টির। নিজের স্ত্রী হিসেবে সম্বোধন করতে কি এতই গায়ে লাগে তার? গোমড়া মুখে সেখান থেকে হাঁটা ধরে বৃষ্টি। যেখানে আমার বর্তমান পরিচয়টা দিতে তার মুখে বাঁধে, সেখান থেকে প্রস্থান করাটাই ভালো। রাত ও রাফি অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। রাফি রাতের কাঁধে হাত রেখে বলে ওঠে, ওর হঠাৎ কি হলো, কাহিনী বলতো। কিছু না, বাদ দে। কাজিন বলায় মুখটা বাংলা পাঁচ হয়ে গেছে। আমার মনে হয় তোর কাজিন তোকে ভালোবেসে ফেলেছে রে, বলে একটা হাসি দেয় রাফি। বৃষ্টি গিয়ে গাড়িতে উঠে বসে রইল। সারা পথ আর রাতের সাথে একটা কথা বলেনি বৃষ্টি। তবুও মনকে এটা বুঝ দেয়, আজ আমার এমন লাগছে কেন। সত্যি তো আমি ওর কেউ না। সে তো আগেই বলে দিয়েছিল আমি তার স্ত্রী, শুধুমাত্র নামে। তার পরিচয় পরিচিত হওয়ার কেউই না, আমি কেউ না। গাড়ি থেকে নেমে রাতের সাথে কোনো কথা না বলেই ঘরের দিকে হাঁটা ধরল বৃষ্টি। আজ আর রাতের কোনো কথাই শুনবো না। পেয়েছেটা কি? আমি তার কোন জন্মের কাজিন হই, বেটা খচ্চর। পরিচয় যদি না দিতে পারোস তাহলে এভাবে কাপল হয়ে আমার সাথে যাওয়ার কি দরকার ছিল? আমি কি বলেছি? বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে বৃষ্টি। হাতের আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বিড়বিড় করতে করতে বেখেয়ালিভাবে পা মচকে যায় বৃষ্টির। আউ! চিৎকার দিতেই চোখ বন্ধ করে নেয় সে। হয়তো অপেক্ষা করছে এরপর কি হবে তা দেখার জন্য, কিন্তু না, তেমন কিছুই হয়নি। চোখ খুলতেই সামনে ভেসে ওঠে রাতের চেহারাটা। রাত এক হাতে বৃষ্টির হাত ধরে আছে, অপর হাত বৃষ্টির কোমরে। রাতের হাত আচমকাই কোমরে চলে যাওয়ায় অপ্রস্তুত হয়ে যায় বৃষ্টি। লজ্জায় মাথা নিচু করে ফেলে সে। রাত তাতে কোনো ভ্রুক্ষেপ না করে শূন্যে তুলে বৃষ্টিকে। তাড়াতাড়ি সেখান থেকে হেঁটে রুমে চলে আসে রাত। বৃষ্টি যেভাবে বাঘে ধরা চিৎকার দিল তাতে এক্ষুনি মা আরশি আর চৈতি এসে হাজির হয়ে যাবে। বাবা অফিসে, তাই আসার কোনো সম্ভাবনাও নেই, কিন্তু মা ও ছোট বোনের সামনে এভাবে থাকাটা পুরোপুরি লজ্জার ব্যাপার। রুমে এনেই ধপাস করে নামিয়ে দেয় বৃষ্টিকে। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসে পড়ে বৃষ্টি। তীব্র রোদে এই দুপুরবেলায় খানিকটা পথ জার্নি করে ক্লান্তি নিয়ে ওয়াশরুমে চলে যায় রাত। বৃষ্টি ওভাবেই চিত হয়ে শুয়ে পড়ে বিছানায়। প্রায় আধা ঘন্টা পর লম্বা একটা শাওয়ার নিয়ে তাওয়াল দিয়ে স্নিগ্ধ চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে আসে রাত। রাতকে দেখেই উঠে বসে বৃষ্টি। ওয়াশরুমে যাওয়ার জন্য মেঝেতে পা ফেলতেই আউ করে ওঠে বৃষ্টি। খেয়াল করে ডান পাটা ফুলে যাচ্ছে তার, সাথে অসম্ভব ব্যথা। কি ব্যাপার? এতক্ষণ তো কোনো ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ এমন ব্যথা করছে কেন? পাটা কি সত্যি মুচকে গেছে? হালকা কুকড়াতে কুকড়াতে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় সে। ফ্রেশ হয়ে অনেকক্ষণ হলো বিছানায় শুয়ে আছে বৃষ্টি। ব্যথাটা আরও আগের চেয়ে বাড়ছে। খাবার রেডি করে সকলে খেতে বসেছে নিচে। বৃষ্টি আসছে না দেখে রাতের মা কয়েকবার ডেকেছে তাকে। রাত রুমে এসে দেখে বৃষ্টি শুয়ে আছে লম্বা হয়ে, আর চোখ দিয়ে পানি পড়ছে তার। রাত গিয়ে বসলো তার পাশে। সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে আর তুমি শুয়ে আছো? চলো চলো। এ কি, তোমার চোখে পানি? কাঁদছো কেন? পাটা প্রচণ্ড ব্যথা করছে, মনে হয় ভেঙে গেছে। রাত পায়ের দিকে তাকাতেই দেখে ডান পায়ের পাতাটা অনেকটাই ফুলে গেছে। এত সিরিয়াস বিষয় আমাকে না বলেই একা একা রুমে শুয়ে আছো? তোমার তো এখন ডাক্তারের কাছে যেতে হবে, পা এক্সরে করতে হবে। দেখি ওঠো, আমার ক্ষুধা লেগেছে খুব। হঠাৎ বৃষ্টির এমন করুণ সুরে বলা কথাটা যেন বুকে গিয়ে লেগেছে রাতের। বড্ড মায়া কাজ করছে আজ বৃষ্টির প্রতি। নিচ থেকে খাবার নিয়ে এলো বৃষ্টির জন্য। খুব মনোযোগ দিয়ে খাবার মেখে মেখে বৃষ্টির মুখে তুলে দিচ্ছে সে। আরশি ও রাত্রি চৌধুরী বৃষ্টিকে ধরে ধরে গাড়িতে বসিয়ে দিল। রাত ড্রাইভিং করছে। চিন্তার কোনো কারণ নেই, পায়ের কিছুই হয়নি, শুধু একটু মুচকে গেছে। হাঁটাচলা করলে আবার ঠিক হয়ে যাবে। আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাওয়ালে কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ডাক্তারের স্বস্তির কথা শুনলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে না রাত।
ফার্মেসি থেকে ঔষধগুলো নিয়ে বৃষ্টিকে নিয়ে বাড়ি ফেরে রাত। ধরে ধরে ঘরে নিয়ে গেল বৃষ্টিকে। হাঁটাচলা করতে বললেও তাতে নারাজ বৃষ্টি। ঘুম পাগলে এখন হাঁটতে পারবে না, ঘুম পাগলে এখন ঘুমাবে, প্রচুর ঘুমাবে। পায়ে ঠান্ডা শীতল ছোঁয়া অনুভব করতেই চোখ মেলে বৃষ্টি প্রায় সন্ধ্যা পার করে দিয়েছে এক ঘুমে। দেখে রাত খুব মনোযোগ দিয়ে তার পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। বরফ লাগিয়ে দিলে ব্যথা মোটামুটি কমে যায়, কিন্তু রাত তার পায়ে হাত দেওয়াতে একটু অস্বস্তি বোধ হয় বৃষ্টির। আচমকাই পা সরিয়ে নিল সে। সি সি সি, কী করছেন এটা? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? তো মহারানী, এটাও যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে শাস্তি অবশ্যই দিবেন। তার আগে তো পায়ের ব্যথা কমাতে হবে, তাই না? তো চুপচাপ বসেন। আমি অপরাধের কথা বলছি না, আপনি আমার সম্পর্কে স্বামী হন, আর আমার থেকে বয়সেও বড়। তো আপনার আমার পায়ে হাত দেওয়ার ব্যাপারটা শোভা পায় না? বৃষ্টির কথায় রাত ঠোঁট জোড়ায় আঙুল দিয়ে সসূচক শব্দ করতেই থেমে যায় বৃষ্টি। বৃষ্টিকে ধরে ধরে ছাদে অনেকক্ষণ হাঁটালো রাত, কারণ মুচকে যাওয়া পা হাঁটাচলা না করলে ব্যথা কমবে না সহজে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর দোলনায় গিয়ে বসে দুজন। বৃষ্টির আজ ব্যথার চেয়েও রাতের কেয়ারগুলোই উপভোগ করছে বেশি। স্বামীর কেয়ার পেতে হলে দেখি রোজ রোজ অসুস্থ হতে হবে। রাত আজ কিছু বললেও কানের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের করে দিচ্ছে সে। শুধু তাকিয়ে আছে রাতের বারবার নড়ে ওঠা ঠোঁটের দিকে। বৃষ্টিকে দোলনায় দিয়ে নিচে চলে যায় রাত। গরম গরম চা বানিয়ে আবার এসে বসে পড়ে বৃষ্টির পাশে। বৃষ্টির দিকে কাপ বাড়িয়ে দিয়েই চায়ে চুমুক দিল রাত। রাতের দিকে তাকানো অবস্থায় গরম চায়ে চুমুক দিতেই যেন গালটা পুড়ে গেল তার। এক হাতে চায়ের কাপটা ধরে আরেক হাতের আঙুলগুলো নাচিয়ে নাচিয়ে রাতকে বোঝাচ্ছে যে তার গাল পুড়ে গেছে একেবারেই। উত্তেজিত হয়ে রাতও এক হাতে গালটা ধরে আরেক হাত দিয়ে বাতাস করতে থাকে। বাতাস কম মনে হয়, মাঝে মাঝে ফু দিচ্ছে সেও। বৃষ্টি আবারও আর চোখে তাকিয়ে আছে রাতের মুখের পানে। মনে হচ্ছে রাতকে এভাবে দেখতে হলে আজ থেকে রোজ চায়ের কাপে চুমুক দিয়ে গাল পুড়ে ফেলতে হবে। তবে গালেরই জ্বালা পোড়া, রাতের এই ফু দেওয়াটা এভাবেই সারা রাত পার হয়ে গেলেও মন্দ হয় না। সে না হয় এভাবেই মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে আজ। কেটে গেল আরও দু একদিন। আজ ঈদ আসছে এই বাড়ি। ভাইয়ের একমাত্র ছেলে বলে আতিথেয়তার কমতি রাখবে না রাত্রি চৌধুরী। বিকেলবেলায় বসে বসে লুডো খেলছে আরশি ও বৃষ্টি। ঈদ এসেই পেছন থেকে আরশির চোখ দুটো চেপে ধরল। এতে একটু অবাক হলো না আরশি? শান্তভাবে বলে উঠল, খেলার সময় ফাজলামি করো না তো রিদ ভাই। দেখছো না ভাবিকে শুকনোভাবে একটা গোল খাইয়ে দিচ্ছি। রিদ চোখ ছেড়ে ধপ করে আরশির পাশে বসলো। তুই কি করে বুঝলি যে এটা আমি? এই অসময়ে ফাজলামিটা তুমি ছাড়া আর কে করতে পারে বলো? তাছাড়া তোমার এসব ফাজলামিতে আমি রোজই অভ্যস্ত। সো তোমার ছোঁয়াও আমি আলাদাভাবে বুঝতে পারি। পাশ থেকে বৃষ্টি বলে ওঠে, কিরে আরশি, রিদ ভাইয়ার ছোঁয়াটাও কি তুমি মনে এঁকে ফেলেছ? তোমরা যে এক ট্রেনে এতগুলো স্টেশন পার হয়ে গেলে, আগে তো জানতাম না। বৃষ্টির কথা একটু বিষম খেলো আরশি। ফাজলামি করো না তো ভাবি, আমি তো কথার কথা বললাম। রিদ একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, বুঝলেন ভাবি, আপনার ননদটা আজ তো একটা গাধি। এই মানবকে মিস করলে কোন গাধার কপালে জুটবে কে জানে। বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যায় রিদ। সন্ধ্যায় কলেজ রোড ধরে স্টেডিয়ামের আলোয় পাশাপাশি হাঁটছে রিদ ও আরশি। রিদ ভ্রু কুঁচকে আরশির দিকে তাকিয়ে বলে ওঠে, আজ হঠাৎ আমায় নিয়ে হাঁটতে বের হওয়ার কারণ? এমনি ইচ্ছে হলো তাই। রিদ পকেটে হাত গুজে হেঁটে চলছে নীরবে। কিছুক্ষণ পর চোখ পড়ল কলেজের পাশে থাকা ফুচকার স্টলে। হুট করে আরশি বলে ওঠে, ফুচকা খাবি? ফুচকার স্টলে গিয়ে দেখে জাফর মিয়া। আরশির জন্য কলেজের এদিকে প্রায় আসা হয় রিদের। সেই সুবাদে স্টলের মালিক জাফর মিয়ার সাথে ভালো পরিচয় রিদের। আরে রিদ ভাই, অনেকদিন পর আসলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? এই তো ভাই, আল্লাহ রাখছে। ঝাল করে 1 প্লেট ফুচকা দিন, আর একটায় ঝাল কম করে। আচ্ছা মামা, দাঁড়ান দিচ্ছি। ফুচকা খেয়ে রাত বিল দিতে লাগলো। জাফর মিয়া বলে, ভাইয়া বিল 12,600 টাকা। মজা করবেন না তো ভাই? এই নিন। মজা করছি না ভাই, আরশি গত 1.5 মাস ধরে এখানে ফুচকা খায় বান্ধবীরা সহ। বিল সব আপনার নামে, বললো একসাথে সব দিয়ে দিবে। রিদ ভুরু কুচকে আরশির দিকে তাকিয়ে দেখে এখনও মনোযোগ সহকারে ফুচকা ঢুকাচ্ছে গালে, যেন এসবে তার কোনো পাত্তাই নেই। অবশেষে রিদের দিকে তাকিয়ে বলে, হাঁ করে তাকিয়ে আছে কেন রিদ ভাইয়া?
বাকি তো খেয়েছি, চুরি তো আর করিনি, দিয়ে দাও বিল। এত ফুচকা কি করে তোর পেটে গেল তাই তো বুঝতে পারছি না। অন্য খাবার হলে মানা যেত, কিন্তু 12,500 টাকার ফুচকা তো পাহাড় সমান। এত ফুচকা খেলি কিভাবে? আরে আমি কি একদিনই খেয়েছি নাকি? আর আমার সাথে আমার বান্ধবীরাও ছিল। এত কথা না বলে বিলটা দিয়ে দিলেই তো হয়। হৃদ একটু মাথা ঝাঁকিয়ে মানিব্যাগটা বের করলো, দেখে ঠিক 12,600 টাকাই আছে। বের করে দিয়ে দিল জাফর মিয়াকে। কিরে, এখান থেকে ক্রেডিট কার্ডটা কোথায় গেল? মানিব্যাগ তো পুরাই খালি। আর সে গলা টেনে বলে ওঠে, কি খুঁজছো? ক্রেডিট কার্ডটা খুঁজে পাচ্ছি না। হয়তো ভুলে বাসায় ফেলে এসেছো, হতে পারে। আবারও হাঁটা ধরলো তারা। দেখ কি করলি, মানিব্যাগ পুরাই খালি, আর কার্ডটাও আনতে ভুলে গেছি। চাপ নিও না ভাইয়া, তোমার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। এই মুহূর্তের জন্য তুমি ফকির হয়ে গেলেও আমি কিন্তু ফকির নই। আর সে জেদ করেছে, আজ আর বাড়ি ফিরবে না সে, সারা রাত ধরে এই শহরটা ঘুরবে সে। রাতে খাবারের বিলটাও দিল আরশি। রাত তখন 11টা 50 মিনিট। হৃদের চোখটা বেঁধে দিল আরশি। চুপচাপ চলো, কোনো প্রশ্ন করবে না। কোথায় নিয়ে যাচ্ছি সেভাবে? মেরে ফেলতে। চুপচাপ থাকো। একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলো হৃদকে। কিরে আর কতক্ষণ? 12টা বাজতেই চোখ খুলে দিল আরশি। হৃদ দেখে একটা খোলা মাঠে, মাঝখানটা মোমবাতি দিয়ে সাজানো। মোমবাতির মাঝখানে রয়েছে আবার একটি বড় কেক। এসব কি, কেন? হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। আজ না 25শে অক্টোবর তোমার বার্থডে, সো সারপ্রাইজ। আমার তো মনেই ছিল না যে আজ আমার বার্থডে। তোর কি করে মনে থাকলো? ওসব বাদ দাও তো, আগে বলো সারপ্রাইজ হয়েছে কিনা। ভীষণ। আর এই নাও, এগুলো তোমার বার্থডে গিফট। তার মানে তুই তখন শপিংগুলো রাতের জন্য বলে আমার জন্য করেছিস? আর এই নাও তোমার ক্রেডিট কার্ড। আমার কাছেই ছিল, আমি জানতাম তোমার কাছে টাকা থাকলে তুমি কিছুতেই আমাকে বিল পরিশোধ করতে দিতে না, তাই তোমার সব টাকা ফুচকাওয়ালা আমার কাছে রেখে আর ক্রেডিট কার্ডটা নিয়ে নিয়েছিলাম তুমি যখন ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছিলে। কারণ তোমার বার্থডে গিফট, বার্থডে সেলিব্রেট আমি নিজ টাকায় করতে চেয়েছি। পরদিন সন্ধ্যায় হৃদের বার্থডে উপলক্ষে তার বাড়িতে পার্টির আয়োজন করলো হৃদ। আজ পার্টিতে সবাই থাকবে, থাকবে না শুধু হৃদের বাবা মা, তারা অস্ট্রেলিয়া থাকে। হৃদকেও নিয়ে যেতে চেয়েছিল, সে যায়নি কোনো এক অদৃশ্য টানে। তার ধারণা সে চোখের আড়াল হলেই অন্য কারো স্বপ্নের জগতে হারিয়ে যাবে তার স্বপ্নপরী। আজ হৃদের বার্থডে পার্টিতে যাচ্ছে সবাই। বৃষ্টির মনটা ভালো থাকলেও খারাপ হয়ে গেল সেদিন বাড়িতে আসা ওই মেয়েটাকে দেখে। সেও যাবে আমাদের সাথে। রাতের বাবা ওই মেয়েটাকে রেখেছিল রাতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তাকে চাকরি দেওয়ারও একটা যথেষ্ট কারণ আছে। একদিন অফিস থেকে ফেরার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রুদ্র চৌধুরীর। ড্রাইভার ও তার অবস্থা তখন ছিল করুণ। মেয়েটা তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, দেখে মানুষের ভিড়। সকলে তাকিয়ে তাকিয়ে দেখছিল রুদ্র চৌধুরীকে। কেউ তাকে ধরার সাহস করেনি, কিন্তু ওই মেয়েটা সেদিন তাদেরকে নিয়ে যায় হাসপাতালে। ও নেগেটিভ রক্তের প্রয়োজন হয়, মেয়েটা নিজে রক্ত দিয়েছিল রুদ্র চৌধুরীকে। সেদিন রুদ্র চৌধুরী মনে করলো আল্লাহ এই মেয়েটার ওসিলায় তার জীবনটা ফিরিয়ে দিয়েছে। তখন মেয়েটাও চাকরি খুঁজছিল, আর তা শুনে রুদ্র চৌধুরী কোনো ইন্টারভিউ ছাড়াই তাকে চাকরিতে নিয়ে নেয়। আর সেই মেয়েটাই হলো এই তৃষ্ণা। আর তৃষ্ণাকে রাতের পাশে একদম সহ্য হয় না বৃষ্টির কারণে। অকারণে শুধু রাতের পাশে ঘুরঘুর করে তৃষ্ণা, তা একদমই অসহ্যকর বৃষ্টির কাছে। বৃষ্টির সামনে দিয়ে গাল মুচড়ে হেঁটে চলে গেল তৃষ্ণা। রাগে যেন গা দিয়ে রিরি করে একটা অসহ্যকর শিহরণ বয়ে গেল। বৃষ্টির শাশুড়ি রাত্রি চৌধুরী একটা লাল রঙের শাড়ি দিয়ে গেল বৃষ্টিকে। সেই বিয়ের দিন থেকে আজ পর্যন্ত একবারও শাড়ি পরতে দেখল না বৃষ্টিকে, তাই আজ শাড়ি পরেই যেতে হবে তাকে। রাত্রি চৌধুরী শাড়িটা দিয়েই চলে গেল নিজে রেডি হতে। এদিকে আরেকটা বিপত্তি ঘটল। বৃষ্টি শাড়ি পরতে পারে না, কোনো রকম গায়ের সাথে পেঁচিয়ে আয়নায় দেখছে নিজেকে। দরজার সামনে দাঁড়িয়ে হেসে চলছে রাত। হাসছেন কেন? ভুরু যুগল কুচকে কথাটা বলল বৃষ্টি। তোমার শাড়ি পরা দেখে। কারো দুর্বলতা নিয়ে মজা করা ভালো না, আর আমার দুর্বলতা শাড়ি পরে। তাহলে কি এভাবেই যাবে? চুপ করে আছে বৃষ্টি। রাত গলা ছেড়ে কয়েকবার মাকে ডাক দিল, কিন্তু মায়ের কোনো সারা শব্দ পেল না সে। চৈতিও নেই, আর আরশি তো শাড়ি পরাতে পুরাই ঢ্যাঁড়স। এক কাজ করো, শাড়ি ছাড়ো, অন্য কিছু পরো। না, মা বলেছে এটাই পরতে। তাহলে কি এভাবেই যাবে? আপনি পরিয়ে দিন না। কথার ফাঁকে মুখ ফসকে বলে ফেলায় জিভে একটা ছোট্ট কামড় দেয় বৃষ্টি। ভাবছে হয়তো ভুল কিছু আবদার করে বসেছে সে, কিন্তু তার
ধারণা মিথ্যা প্রমাণ করে রাত এসে বৃষ্টির শাড়ি ঠিক করতে লাগলো। অবাক হয়েছে তবুও মনোযোগ দিয়ে রাতের শাড়ি পরানোর দিকে তাকিয়ে আছে সে। রাত শাড়ির কুচিগুলো এক এক করে ঠিক করে দিচ্ছে আর বৃষ্টি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। বৃষ্টির শাড়ির কুচিগুলো খুব মনোযোগ দিয়ে ঠিক করছে রাত। বৃষ্টির দৃষ্টি স্থির হয়ে আছে রাতের দিকে। ইস, তার প্রতিটা দিনই যদি এমন হতো। বাইরে থেকে মায়ের ডাক কানে এলো তাদের। কিরে, তোদের হলো? এই তো মা, হয়ে গেছে। শাড়ি ঠিক করতে করতেই উত্তর দিল রাত। কুচিগুলো ঠিক হয়ে গেলে তাড়াহুড়ো করতে গিয়ে রাত নিজেই গুজে দেয় কুচিগুলো। রাতের আঙুলের স্পর্শ পেটে লাগতেই কেঁপে ওঠে বৃষ্টি। চোখ দুটো বন্ধ করে হাতে থাকা শাড়ির অংশটা খামচে ধরে বৃষ্টি। বাকি সব ঠিকঠাক করে আঙুল দিয়ে গালে ছোট্ট করে একটা চাটি মারে রাত। ম্যাডাম, হয়ে গেছে, এবার চলুন। রাতের কথায় যেন ধ্যান ভেঙে বাস্তবে ফিরে আসে বৃষ্টি। লজ্জায় মাথাটা নিচু করে হাঁটা ধরে রাতের পেছন পেছন। নিচে আসতেই রাত্রি চৌধুরী বৃষ্টির সারা শরীরে চোখ বুলিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, শাড়িতেই নারী। শাড়িতে যে কত সুন্দর লাগে, এটা যদি জানতে তাহলে কখনোই শাড়ি ছাড়া অন্য কিছু পরতে চাইতে না। পাশ থেকে আরশি বলে ওঠে, ভাবি, তুমি তো দেখছি খুব ভালো শাড়ি পরতে পারো, আমাকে একটু শিখিয়ে দেবে? না আরশি, তুমি ভুল ভাবছো, শাড়ি তো আমি। এতটুকু বলতেই খুব খুব করে কাশা শুরু করলো রাত। বৃষ্টিও কথা ঘুরিয়ে বলে ওঠে, না, শাড়ি তো আমি পরেছি। তো আমি কখন বললাম যে ভাইয়া পরিয়ে দিয়েছে? তবে রে। রাত টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিয়ে তাড়া করলো আরশিকে। আরশি দৌড়ে লুকিয়ে যায় মায়ের পিছে। রাত্রি চৌধুরী একটু বিরক্তি ভাব নিয়ে বলে ওঠে, এই তোরা কি যাবি? তখনই সদর দরজার কাছে এসে ড্রাইভার ডাক দেয় তাদের। বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে ঘড়ির দিকে বারবার তাকাচ্ছে রুদ্র চৌধুরী। তাদের দেখে গাড়িতে গিয়ে বসে সে। সন্ধ্যা হওয়ার আগেই ওই বাড়িতে পৌঁছে যায় তারা। বেশ বড়সড়ভাবেই পার্টিটা হচ্ছে আজ। সব ঠিকঠাকভাবেই সাজানো গোছানো। হৃদ খুব ব্যস্তভাবে এগিয়ে এলো তাদের দেখে। আঙ্কেল, ফুপি, ভাবি, তোমাদের এখন আসার সময় হলো? সে কখন ধরে অপেক্ষা করছি তোমাদের জন্য। আব্বু আম্মু কেউ নেই পাশে, আর তোমরাও এত দেরি করে এলে। আর রাত কোথায় ফুপি? আছে বাইরে, ওই তো আসছে। কিরে, তোর এখন আসার সময় হলো? তুইও কি আজ সবার মতো মেহমান হয়ে গেলি নাকি? অন্তত তোর থেকে এটা আশা করা যায় না। কি করব বল, আসতে তো আরও আগেই চেয়েছিলাম, কিন্তু মেয়েদের ঘষা মাজার ব্যাপারে তো তুই জানিসই, তাই না? আর এখনও তো অনেক সময় বাকি আছে। চল চল। চল। হৃদের বাবার দু একজন বন্ধুকেও ইনভাইট করা হয়েছে পার্টিতে। আরশিকে সাথে নিয়ে সকলের সাথেই কথা বলছে হৃদ। আরশি হৃদের পাশে হেঁটে হেঁটে এদিক ওদিক তাকাচ্ছে। ভাইয়া ভাবি এরা যে কই গেল কে জানে। হঠাৎই হৃদের বাবার এক বন্ধুর স্ত্রী আরশিকে হৃদের সাথে দেখেই বলে ওঠে, কিরে হৃদ, বিয়ে করে ফেলেছ নাকি? জি আন্টি, এই যে ল্যাঞ্জা ছাড়া বাদরটাকে। হৃদের কথায় চোখ বড় বড় করে তাকায় আরশি। কি? বিয়ে কবে? আমরা তো জানলামই না হৃদ, সব হুটহাট হয়ে গেছে। আর আমিও আপনাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এই পার্টিতে হুট করে বউ নিয়ে দাঁড়ালাম আপনাদের সামনে। যাই হোক, মেয়েটা কিন্তু খুবই মিষ্টি দেখতে, একদম তোমাদের দুজনের পারফেক্ট জুটি। দোয়া করি এমন করে যেন খুব শীঘ্রই আরও সারপ্রাইজ দিতে পারো। জি আন্টি, দোয়া করেন সামনে যেন 2 থেকে 3 জন হয়ে আপনাদের সামনে দাঁড়াতে পারি। ওদিকে রাগে কটমট করছে আরশি। পারছে না কিছু কইতে, পারছে না কথাগুলো সইতে। পিওর সিঙ্গেল একটা মেয়েকে নিয়ে রিলেশন বাদ দিয়ে ডিরেক্ট বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেল। কি সাংঘাতিক কথাবার্তা! রাগে যেন কান দিয়ে ধোয়া বের হচ্ছে আরশির। ইচ্ছে করছে হৃদকে সকলের সামনে মেরে, না না, কুচি কুচি করে সে রক্ত দিয়ে লিখে দিতে, না, আমি পিওর সিঙ্গেল। শাড়ি পরে ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না বৃষ্টি। শাড়ির কুচিতে পা পড়ছে বারবার। একটু ওয়াশরুমে গিয়েছিল সে, আর ওদিকে সব ঠিকঠাক আছে কিনা তা দেখছে রাত। ওয়াশরুম থেকে ফেরার সময় শাড়ির কুচিগুলো হাত দিয়ে উঁচু করে ঠোঁট ফুলিয়ে চারপাশে তাকাচ্ছে বৃষ্টি। রাতকে দেখে এগিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই কেউ একজন ধরে ফেলে বৃষ্টিকে। চোখ বন্ধ করে নেয় বৃষ্টি, কারণ সে জানে এটা রাত ছাড়া কেউ না। কোথাও পড়ে যেতে লাগলে রাত ঠিকই এভাবে ধরে ফেলে তাকে। আর আজ সবার সামনে কি লজ্জা! আজ আর চোখ খুলব না। চোখ খুলে তাকে দেখলে আমি লজ্জায় মরে যাব। আশেপাশের লোকজনকে দেখলে আরও লজ্জা দ্বিগুণ হয়ে যাবে। রাতের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে বৃষ্টি। চোখ খুলতে যেন আকাশ থেকে পড়ল সে। সামনে থাকা ব্যক্তিটি রাত নয়, অন্য একটি ছেলে। আর সে তার দিকে তাকিয়ে টানলো একটা প্রসারিত হাসির রেখা। এক ধাক্কা দিয়ে নিজেকে ছেলেটার কাছ থেকে ছাড়িয়ে নেয় বৃষ্টি।
রাতের দিকে তাকাতেই দেখে রাতের চক্ষুজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। নিজেকে সংযত রেখে সেখান থেকে সরে গেল রাত। আর বৃষ্টি শাড়িটা উঁচু করে আস্তে আস্তে দৌড়াতে থাকে রাতের পিছন পিছন। বিশ্বাস করুন, আমি এসব ইচ্ছে করে করিনি। হ্যাঁ, আমি আপনি ভেবে লজ্জায় চোখ বন্ধ করেছিলাম। এটা আমার অপরাধ। এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। আর এই অপরাধের শাস্তি দিন আমায়। মারেন, থাপ্পড় দেন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। আমার ভালো লাগে না। কেন আমি রাগ করতে যাব? আমি পুরোপুরি নর্মাল। আর তুমি কে যে এই সামান্য কারণ নিয়ে তোমার সাথে আমি রাগ করব? তুমি শুধু নামেই মাত্র আমার স্ত্রী। আর তাছাড়া তোমাকে তো আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি। এখন তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তাতে আমার বিন্দু মাত্র সমস্যা নেই। প্লিজ এভাবে বলবেন না, এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। ছেলেরা যখন জাপটে ধরে তখন চোখ বন্ধ করে উপভোগ করার মজাই আলাদা, তাই না? তো এভাবে আমার কাছে কান্নাকাটি করার তো কোনো দরকার নেই। সত্যি কি আমি আপনার কেউ না? না। কথাটা বলেই ছাদ থেকে হাঁটা ধরে রাত। শক্ত হয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে বৃষ্টি। রাত সিঁড়ি দিয়ে নামতেই তৃষ্ণার মুখোমুখি হয়। কোনো ভ্রুক্ষেপ না করে হাঁটা ধরে নিচের দিকে। তৃষ্ণা দৌড়ে গিয়ে দাঁড়ায় বৃষ্টির পাশে। কি হলো, কাঁদছো কেন বৃষ্টি? কথাটা একটু টেনে টেনে বলল তৃষ্ণা। বৃষ্টির উত্তর না পেয়ে আবার বলল তৃষ্ণা, রাত তোমায় ভালোবাসে না বলে দিয়েছে, তাই তো? আমি জানি যে রাত সত্যি তোমাকে ভালোবাসে না। সে এতদিন যেভাবে আচরণ করুক না কেন, তা করেছে শুধু তার কর্তব্য ভেবে। রাত তোমাকে মন থেকে কোনো দিনই মেনে নিবে না। সারাদিন আমি রাতের পাশে থাকি, সো রাত অল্প হলেও আমার সাথে সব শেয়ার করে। সেদিন তো রাত সরাসরি বলল তোমাকে সে তার জীবনে চাই না, শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিচ্ছে। সো আমি বলি কি, তুমি এত অবহেলায় না থেকে রাতের কাছ থেকে সরে অন্য কাউকে বেছে নাও। এটা তোমার মঙ্গল বয়ে আনবে। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? ওয়েট। তৃষ্ণা ফোন বের করে। একটু ঘাটাঘাটি করে কি যেন বের করে বৃষ্টির সামনে ধরলো। তার ধারণা এটা দেখার পর রাতের সম্পর্কে তার ধারণাটাই পাল্টে যাবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।